नमस्कार सकल के कृष्णा रान्नाघरे स्वागत जानिए आज के रान्नाबान्ना शुरू करছি আর আজকে রান্নাবান্নাটা কিন্তু আমার বাড়ির যে রান্নাঘর আছে সেখানে হবে আমার ওই রান্নাঘরে কিন্তু হবে না আজকে হচ্ছে আমাদের বাড়ির রন্ধন পূজা তো সেই উপলক্ষে যা রান্নাবান্না হয় সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রতি বছরের মতো এবছরও সব কিছু রান্না আপনাদেরকে আমি শেয়ার করব তবে রান্না করতে করতে কোনো কথা আমি বলবো না আমি পরে ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে সব বলে দেবো যে আমাদের কী কী রান্না হচ্ছে রান্না শুরু হয়ে গেলে আমি আর কোনো কথা বলবো না মোটামুটি সকাল থেকে রান্না বান্নার জন্য সব তোড়জোড় চলছে সব কিছু ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এবার এতক্ষণে সব রেডি করা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব আমাদের মোট 17 রকমের রান্না হয় আর সব রান্নাগুলি আপনাদেরকে দেখাবো একে একে আর আমার রান্নাঘরটা কত সুন্দর করে সাজিয়েছি চলুন সেটাই আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার ওখানে রান্নাঘরের মতো চেষ্টা করেছি এই বাড়ির রান্নাঘরটাকেও একটু সুন্দর করে সাজিয়ে তোলা তো পিছনেতে একটা সুন্দর পেন্টিং করেছি পেন্টিংটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের একদম কালকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পেন্টিংটা করা হয়েছে দুটো ওভেন জ্বালা হবে তার সাথে মাটির উনানটাও জ্বালা হবে মাটির উনানেতে আমাদের ঠাকুরের ভাতটা হবে আর এখানেতে সবকিছু ভাজা ভুজিয়ে ওইটাতেও ভাত হবে অনেক কিছু হবে তো রান্না বান্না একসাথে 17 রকম রান্না যার জন্য অনেকটাই দেরি হয় 3টে উনুন জ্বালা হবে তো আমি এবার রান্নাবান্না একদম শুরু করে দেবো এই যে সমস্ত কিছু সবজি কেটে ধুয়ে এদিকে সব রাখা আছে আর এদিকে মাছগুলো রাখা আছে বাটা টাটা সবকিছু কেটে একদম হাতের কাছে জোগাড় করে নিয়েছি এবার শুরু করে দিচ্ছি মা মনসাকে উপলক্ষ করে এই রান্না পুজোর আয়োজন তাই মা মনসার নাম নিয়েই রান্না পুজো শুরু করে দিলাম প্রথমে ওভেনটাকে জ্বালিয়ে কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আর জানেন তো আমার বাপের বাড়ির ওদিকে না রান্না পুজোর নিয়ম ছিল না কারণ এই নিয়ম সকলের থাকে না আমার শ্বশুর বাড়িতে এসেই প্রথম আমি রান্না পুজো করি তো আজ করতে করতে অনেকটাই এক্সপার্ট হয়ে গেছি প্রথম ভয় লাগতো কারণ বাপের বাড়িতে কখনো এই রান্না পুজো কারো আমাদের ছিল না করিনি তো মায়ের থেকে আস্তে আস্তে সব কিছু শিখে এখন আর আমার কিছু মনে হয় না এখন আমি চটপট করে সব কিছু রান্নাবান্না করে ফেলি তো দুদিকে দুটো ওভেন জ্বালা হয়েছে মা একদিকে ভাতটা বসিয়ে দিলেন যে ভাতটা সকালের জন্য পান্তা করা হবে কারণ সেটাতে একটু ঠান্ডা করে নিতে হবে গরম ভাতে জল দিলে আবার পান্তা ভাতটা খারাপ হয়ে যাবে সেই জন্য মা ভাতটা বসিয়ে দিয়েছেন আর আমি এদিকে একে একে মাছগুলো ভেজে নিচ্ছি এই রান্নাবান্না যে শুরু হলো বিকেল থেকে কিন্তু আজকে ওয়েদার সারাদিন মেঘলা যার জন্য মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো এখন থেকে স্টার্ট হয়ে এই রান্না চলবে রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত হয়ে যায় প্রতি বছরই আগে তো মা যখন একা ছিল মাকে দেখেছি এই রান্না করতে বসতেন সেই 3টের সময় দুপুর 3টায় বসতেন আর সেরকমই রাত্রি 10টা 11টা এরকম সব হয়ে যেত এখন কৃষ্ণা আসার পর থেকে ও যেহেতু অনেকটা দায়িত্ব নিয়ে নিয়েছে মা হালকা হয়ে গেছে কিন্তু হালকা হওয়ার পরে কিন্তু মায়ের চিন্তাটা যায়নি ঠিক রান্না পুজোর 1 সপ্তাহ আগে থেকে মায়ের হাত পা কাঁপা শুরু হবে চিন্তায় পড়ে যাবে যে কি হবে যেই দিনটা চলে আসবে আর যখন হতে থাকবে না তখন আবার মা চাঙ্গা হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর কোনো কিছু অসুবিধা নেই এখন যেমন ঠিক আছে এখন মা হয়তো বাড়িতে আরও কিছু জিনিসপত্র আনতে গেছে বা কিছু সেটা আমি জানি না আমি তো এখন এসে দাঁড়ালাম এখন সব ভাজাভাজি রান্নাবান্না হোক তারপর জমিয়ে আজকে একদম খাওয়া দাওয়া হবে রাত্রে 11টার সময় মাঝখানে বর্ণিতা বাবা এসে কিছু কথা বলে গেল তো একটু এসে দেখছিল যে কতটা কি রান্না এগিয়েছে সেই মাত্র আমি মাছটা ভাজতে বসেছি তো মাছটা আমার 2-3 বার লাগলো ভাজতে যেটা টকের মাছ করব অন্য বছর না কি হয় আমি প্রথমে ভাজাগুলো করে নিই তারপরে শেষের দিকে মাছটা রান্না করি কিন্তু এবছরেতে আগে মাছ করে নিলাম তারপরে একে একে ভাজাগুলো করব তার কারণ শেষের দিকে মাছগুলো করলে না আর ধৈর্য থাকে না কারণ অনেক রকমের ভাজা থাকে তো ভাজাগুলো তবু চটপট করা হয়ে যায় ওটার জন্য কোনো এক্সপার্ট লাগে না কিন্তু মাছটা একটু ভালো করে না রান্না করলে সবাই খেতে পারবে না তাই প্রথমেই একটু ধৈর্য ধরে আগে মাছটা করে নিলাম পরে ভাজাগুলো একে একে করে নেব মাছের টকটা করে নিলাম আমাদের মাছের টক মাছের ঝাল 2 রকমের হয় মাছের টকটা একটু আমি রুই মাছ দিয়ে করলাম আর মাছের যে ঝালের মাছটা সেটা এবছর আমি একটু ইলিশ মাছ রান্না করছি তাই সরষে ইলিশ বানালাম প্রথমেই ওই সরষে বাটা কড়ার মধ্যে দিয়ে কাঁচা ইলিশ মাছ দিয়ে দিলাম যেভাবে আমরা সরষে ইলিশ করে থাকি তো সেইভাবেই সরষে ইলিশটা বানিয়ে নিলাম আর এদিকে আমাদের যে পান্তা ভাতটা হবে সকালের জন্য সেই ভাতটা নেমে গেছে আর মাকে বললাম যে তাহলে এক কাজ করুন ডালটা বসিয়ে দিন মা ওদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছেন যেটা আমাদের টকের ডাল হবে এদিকে দেখতে দেখতে আমার ইলিশ মাছটাও কিন্তু রান্না হয়ে গেল দেখুন সরষে ইলিশটা হয়ে গেছে আর মায়ের ডালটা সিদ্ধ হওয়ার পর না মা কি করলেন চালটাগুলো দিয়ে দিলেন কারণ চালটাগুলো আগে দিলে ডালটা সিদ্ধ হবে না যেহেতু টক তাই ডালটা কিছুটা সিদ্ধ হওয়ার পর সেই চালটা দিতে হয় তারপরে তো মা একে একে সব একটু গুছিয়ে রাখছেন
আর আমার যেই মাছগুলো রান্না হয়ে গেল আমি একে একে ভাজাগুলো শুরু করে দিলাম। আমাদের মোট 13 রকমের ভাজা হয়। তো প্রথমে আমি আলুটা ভেজে নিলাম, আর আলুর পরেতে ভাজছি একসাথে 3টে জিনিস। আমাদের না শসা ঝিঙে ভাজা আছে, তো শসা ঝিঙে না আলাদা করে আমি অন্য বছর আলাদা আলাদা করে ভাজি, তো সেইভাবে এগুলো কেউ খেতে চায় না, যেহেতু নিয়মে আছে তাই এবছর 2টো শসা আর 2টো ঝিঙে আমি হোঁপার মধ্যে দিয়ে দিয়েছি। হোঁপা মানে হচ্ছে যেটা চিচিঙ্গা আমরা সবাই জানি, তো তার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ওই 3টে মানে হোঁপা ঝিঙে শসা একসাথে ভেজে নিয়েছি। তারপরেতেই আমি কাঁচকলাটা ভেজে নিলাম, আর এদিকে একটা করে ভাজছি আর একটা করে লবণ হলুদ সব মাখিয়ে রেখে দিচ্ছি। কাঁচকলাটা ভাজার পর এদিকে ঢ্যাঁড়সটাও ভেজে নিলাম, আর মা এদিকে একটুখানি কুমড়োটাকে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছে। মা একটুখানি হাতটা ফাঁকা হয়ে যায়, মাও মাখিয়ে দিচ্ছেন তাড়াতাড়ি হয়। আর এই রান্না পুজোর অনুষ্ঠানটা না প্রতি বছর যখনই আসে তখনই মায়ের খুব চিন্তা হয়। আসলে আগে একা একা করতেন তো মানে পেরে উঠতেন না, তো যবে থেকে আমি এসেছি প্রথম 1-2 বছর আমার একটুখানি অসুবিধা হয়েছে, কারণ আমি জানতাম না। তারপরে আস্তে আস্তে শিখে নেওয়ার পর মাকে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি সব করে নেবো। আর এদিকে দেখুন আমার বুবলোসোনা মাঝখানে একবার চলে এসেছে, কারণ আমাকে অনেকক্ষণ দেখতে পাইনি, তো মায়ের সাথে দেখা করার জন্য একবার চলে এসেছে। একটা চশমা পরে এসে দেখাচ্ছে, মা দেখো আমাকে কেমন লাগছে, ওকে বলতে হবে কেমন লাগছে। আর এদিকে আমাদের ওলটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওলের বড়া করার জন্য। তো একে একে আমার দেখুন অনেকগুলো ভাজাই হয়ে গেছে। করলাটা ভেজে নিলাম, এদিকে আমার ছাঁচি কুমড়ো ভাজা হয়ে গেছে, তারপর বেগুনটাও ভাজতে দিয়ে দিয়েছি। তো এইভাবে আস্তে আস্তে আমার 13 রকমের ভাজা আমি করে নেবো। আর একটা করে ভাজা হচ্ছে, মা গিয়ে গিয়ে ওখানে রেখে আসছে। কথা বলতে বলতে আমার বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেল। এইভাবে সব ভাজাগুলো, পটলটা না একদম সব শেষে ভাজছি, কারণ পটল ভাজার পরই তেলটা পুরো কালো হয়ে যায়, যার জন্য পটলটাকে একদম সবার শেষে ভাজছি। তো এইভাবে ভাজা চলছে। তো ওদিকে মায়ের আরেকটা যে আমাদের গ্যাস ওভেন জ্বলছিল আমার সাইডে, ওটাতে মায়ের ডাল সিদ্ধ 2বার ভাত হয়ে গেছে। হয়ে যাওয়ার পর মা এবার ঠাকুরের ভাতটা করার জন্য মাটির উনুনটা জ্বেলে দিয়েছেন। আর সব শেষে আমি একটু তেলটা কমিয়ে নিয়ে অল্প তেলেতে নারকেলটাকে ভেজে নিচ্ছি। আর নারকেলটা ভাজতে একটু সময় লাগে, আস্তে আস্তে ভাজতে হয়। আর জানেন তো এবছর কি হয়েছে, অন্য বছর আমি না নারকেলগুলো আমি কাটি, কারণ নারকেলগুলোকে ছোট ছোট করে এক সাইজের কাটলে ঠিকঠাক ভাজাটা হয়। আর আমি সব সবজিগুলো সবাই মিলে কেটেছি সকাল থেকে, কারণ অনেকগুলো সবজি তো আমার পিসিমা আমার এক মাসিমা এসেছিলেন, সবাই মিলেই কেটেছি। তো যখন নারকেলগুলো কাটা হচ্ছিল তখন আমার হঠাৎ কোমরের যন্ত্রণা শুরু হয়। অনেকক্ষণ থেকে মাছ কেটেছি, সব কিছু আপনারা ব্লগে দেখবেন। তো যার জন্য কোমরটা লাগছিল, তো মা বললো তুমি উঠে পড়ো, তো পিসি বললো যে আমরা কেটে নিচ্ছি। দিয়ে নারকেলটা একটু ছোট বড় হয়ে গেছে, যার জন্য যেগুলো ছোট সাইজের নারকেল সেইগুলো না একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আর যেগুলো বড় সেইগুলোকে ভালো করে ভাজতে গিয়ে মানে এরকম একটুখানি হালকা পুড়ে গেছে। আমাদের এই যত রকমের সবজি ভাজা হয় সেই সব সবজি দিয়ে আমাদের একটা চচ্চড়ি হয়। তো এবছর আমি একটুখানি ইলিশ মাছের মাথা দিলাম চচ্চড়ির মধ্যে, দিয়ে একটু টেস্টটা বাড়ানোর জন্য একটু আলাদা করে করলাম। তো চচ্চড়িটাও হয়ে যাওয়ার পরেতে ডালটা তো মা সিদ্ধ করে রেখে দিয়েছিলেন, সেই জন্য আমি ডালটাকে একটুখানি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে সাঁতরে দিলাম। আর এদিকে বড়া করার জন্য আস্তে আস্তে আমি মেখে নিচ্ছি। যে ওলের বড়াটা হবে সেটাতে ওলটাকে ভালো করে মেখে তাতে গুড় দিয়ে সামান্য একটুখানি লবণ দিয়ে আর আটা দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিচ্ছি, যেরকমভাবে আমরা ওলের বড়া বানাই। তো সেইভাবে আর ওলের বড়াটা খেতে না সবাই ভীষণ ভালোবাসে। আগে আমাদের ওল ভাজা হতো, আর ওল ভাজা কেউ খেতে চাইতো না, সেই জন্য মা আমি দুজনে ঠিক করলাম যে ঠিক আছে আমরা এবার থেকে ওলের বড়া করবো। যবে থেকে মানে যে বছর থেকে আমি ওলের বড়া করতে শুরু করেছি না, মানে কি বলবো, সবাই এত আনন্দ করে খায় ওলের বড়াটা। আর এই রান্না পুজোতে প্রত্যেকের বিভিন্ন ধরনের নিয়ম আছে। আরও আবার এই রান্না পুজোয় কচু শাক রান্না হয়, আরও অন্য কিছু সব রান্না বান্না হয় যাদের যেরকম নিয়ম। তবে কচু শাকটা আমাদের নেই, কারণ অনেক বন্ধুরা কমেন্ট করে বলেছেন যে কচু শাকটা। তো আমার রান্না বান্না সব শেষ, সব কিছু ঘরের মধ্যে ধরে নিয়ে চলে আসা হয়েছে। মাও ঠাকুরকে দিয়ে প্রণাম টনাম করে নিলেন, যে নিয়মটা আছে একটুখানি লেবু রস দিয়ে হাঁড়িতে মাটির হাঁড়িতে দিয়ে ঠাকুরকে দিয়ে প্রণাম করে নিলেন। আর আমাদের রান্না পুজোর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।